হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমলজি। আজ আমরা ক্লাস 11-এর একটি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক কোয়ান্টাম নাম্বার সম্পর্কে শিখব। তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেল কেমলজিতে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকে আমরা করব কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার কি, তো সেই জিনিসটা বোঝার আগে আমরা দেখো এখানে একটা আননোন পারসন নেওয়া হয়েছে। আননোন পারসন, দেখো এই আননোন পারসন সম্পর্কে আমাদের জানতে গেলে এই আননোন পারসন কোন দেশে থাকে, কোন রাজ্যে থাকে, কোন ডিস্ট্রিক্টে থাকে, কোন শহরে থাকে, তো এই জিনিসগুলো জানতে হবে, তাই তো। আমি ধরে নিচ্ছি কোনো একজন এক্স আছে, একজনের নাম এক্স, তো এক্সকে আমি কি করে চিনব, সঠিকভাবে কি করে জানব? তাকে জানতে গেলে তার আধার কার্ড লাগবে। আধার কার্ডে যেমন তার নাম থাকে, তার অ্যাড্রেস থাকে, তার বয়স থাকে, সেখান থেকে আমরা কিছু আন্দাজ করতে পারি সেই লোকটি সম্পর্কে। ঠিক সেরকম কোনো পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, আমরা জানি পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে। তো এই যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলি সম্পর্কে আমাদের সঠিক ব্যাখ্যা, সঠিক বর্ণনা পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় এই কোয়ান্টাম নাম্বারের। কি বললাম তাহলে? দেখো এখানে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আছে কোথায়, ইলেকট্রনটি কোন রাজ্যে আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, তো সেই জিনিসগুলোকে আমাদের বুঝতে কোয়ান্টাম নাম্বার লাগবে। আমরা যেরকম সবার মুখে মুখে, দাদা দিদিদের মুখে মুখে শুনেছি যে একটি অ্যাটমের মধ্যে কক্ষপথ আছে যেটাকে আমরা শেল বা অরবিট বলি, উপকক্ষপথ আছে যেটাকে আমরা সাবশেল বলি, অরবিটাল আছে যেটাকে আমরা কক্ষক বলি। তো ঠিক এই জিনিসগুলোকেই আমরা কোয়ান্টাম নাম্বারের সাহায্যে ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম নাম্বার কাকে বলবো? কোয়ান্টাম নাম্বার আমরা বলবো কোনো ইলেকট্রনকে সঠিকভাবে বর্ণনা করার জন্য যে সংখ্যা এর প্রয়োজন হয় তাদেরকেই কোয়ান্টাম নাম্বার বলে। অর্থাৎ আমরা কোনো ইলেকট্রন সম্পর্কে জানব, ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে, ইলেকট্রনটি কোন উপকক্ষপথে আছে, বা ইলেকট্রনটি কোন কক্ষকে আছে, এই জিনিসগুলো জানতেই আমাদের এই কোয়ান্টাম নাম্বার বলে একটি টার্ম আমরা ব্যবহার করব। ঠিক আছে, দেখো এই কোয়ান্টাম নাম্বারকে আমরা 4টা ভাগে ভাগ করি, বা তোমরা বলতে পারো 4টি কোয়ান্টাম নাম্বার আছে। 1 নম্বর কোয়ান্টাম নাম্বারকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, প্রিন্সিপাল মানে হচ্ছে মুখ্য, আর কোয়ান্টাম নাম্বারের বাংলা কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, 2 নম্বর হলো অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি। অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারের তাহলে সিম্বলিক রিপ্রেজেন্টেশন কী দিয়ে করা হয়? স্মল এল দিয়ে। অ্যাজিমিউথাল কথার অর্থ হচ্ছে গৌণ। ঠিক আছে, 3 নম্বর হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক মানে তোমরা জানো সবাই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করব। নেক্সট 4 নম্বর হলো আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন মানে ঘূর্ণন, তাহলে এটা কি হবে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। যেহেতু স্পিন, এই জন্য আমরা এস দিয়ে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে 4টা কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 4টা কোয়ান্টাম নাম্বার তোমাদের মাথায় রাখতে হবে। আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে স্মল এন দিয়ে প্রকাশ করি, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারকে স্মল এল দিয়ে প্রকাশ করি, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে স্মল এম দিয়ে প্রকাশ করি, স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এস দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, চলো দেখো এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি বুঝি? দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা বুঝি যে কোনো একটি ইলেকট্রন কোন কক্ষপথে আছে। তাহলে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে, ঠিক আছে, তাহলে এর সাহায্যে কক্ষপথ বা যার ইংরেজি শব্দ অরবিট বা শেল, এর ধারণা পাওয়া যায়। যেমন ধরো এখানে আমরা একটা অ্যাটমের 2D স্ট্রাকচার এঁকেছি। দেখো মাঝখানে এখানে নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা এখানে 3-4টে
অরবিট বা কক্ষপথ এঁকেছি, 2D কক্ষপথ। যেমন দেখো প্রথম কক্ষপথকে তোমরা ক্লাস 10-এ পড়েছো, এটাকে কে বলা হয়, এটাকে বলা হয় এল, তারপরটাকে বলা হয় এম, তারপরটাকে বলা হয় এন, এরকম ও পি, এরকম কক্ষপথ হবে। তো যেটা কে, সেই ক্ষেত্রে এন এর মান 1। তাহলে এন এর মান 1 মানে কি, 1 নম্বর কক্ষপথের কথা বলা হচ্ছে। তাহলে এন এর মান 1 থেকে আমরা কি বুঝবো, সেটা 1 নম্বর কক্ষপথ বা সেটা কে শেলের কথা বলা হচ্ছে, কে কক্ষপথ। এন এর মান 2 হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো এল কক্ষপথ। যদি এন এর মান 3 হয় সেটাকে আমরা বলবো এম কক্ষপথ। যদি 4 হয় তাহলে বলবো এন কক্ষপথ। যদি 5 হয় তাহলে বলবো ও কক্ষপথ। যদি 6 হয় তাহলে পি। একইভাবে 7 হলে সেটাকে আমরা বলবো কিউ শেল। ঠিক আছে, তাহলে পরমাণুকে ঘিরে, পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথ থাকে। তো সেটাকেই আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে ব্যাখ্যা করব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো এন। এন এর মান 1 হলে প্রথম কক্ষপথ, এন এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এন এর মান 3 হলে তৃতীয়, এইভাবে আমাদের চলতে থাকবে। ঠিক আছে, চলো এবার দেখব আমরা এই যে আমরা বিভিন্ন কক্ষপথ শিখলাম, অর্থাৎ 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3, 4, এই কক্ষপথগুলোর মধ্যে কার শক্তি সবচেয়ে বেশি। দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে তত কি হবে, এনার্জি, সেই কক্ষপথগুলোর শক্তি তত বাড়তে থাকবে। কি বললাম, নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব যত বেশি হবে সেই কক্ষপথের শক্তি মাত্রা তত বেশি হবে। দেখো আমরা এখানে প্রথম একটা কক্ষপথের কথা দেখছি, সেখানে দেখো n = 1 অর্থাৎ কে কক্ষপথের কথা বলা হচ্ছে, এটা হাইড্রোজেন পরমাণুর কথা আমরা বলছি। দেখো এই কক্ষপথের এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, অনেক কম। তারপরে যখন আমি 2 নম্বর কক্ষপথে যাচ্ছি তখন দেখছি -3.40 ইলেকট্রন ভোল্ট। 3 নম্বর কক্ষপথে -1.51 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ কি, আমাদের এনার্জিগুলো বাড়ছে। 4 নম্বর কক্ষপথের ক্ষেত্রে দেখছি আমরা -0.85 ইলেকট্রন ভোল্ট, আরও বাড়ছে। 5 নম্বর কক্ষপথের ক্ষেত্রে -0.54 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ আরও বাড়ছে। তাহলে দেখো প্রথম কক্ষপথের ক্ষেত্রে মানটা কি ছিল, খুব কম, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা কোনো নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব যত হবে শক্তি তত বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এনার্জির কারেক্ট অর্ডার করেছি, কারেক্ট অর্ডার অফ এনার্জির কারেক্ট অর্ডার কি হচ্ছে, দেখো n = 1 এর থেকে n = 2 এর এনার্জি বেশি, তার থেকে n = 3 এর এনার্জি বেশি, এর থেকে 4 নম্বর কক্ষপথের এনার্জি বেশি, 4-এর থেকে 5-এর এনার্জি বেশি, 5-এর থেকে 6-এর এনার্জি বেশি, 6-এর থেকে 7 নম্বর কক্ষপথের এনার্জি বেশি। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে ঠিক ততই এনার্জি বাড়বে। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট আমরা করেছি 2n² ফর্মুলা। অর্থাৎ কোনো একটি কক্ষপথে বা কোনো একটি সেলে বা কোনো একটি অরবিটে হাইয়েস্ট কতগুলো আমাদের ইলেকট্রন থাকতে পারবে সেটার হিসাব করা হবে 2n² এর মাধ্যমে। ঠিক আছে, দেখো এখানে n হলো কি, n হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ সেটা 1 নম্বর কক্ষপথ বা 2 নম্বর কক্ষপথ বা 3 নম্বর কক্ষপথ এরকম হতে পারে। তো দেখো যদি আমরা n এর মান 1 বসাই তাহলে সেটা মানে কি, কে কক্ষপথ, তাই তো। n এর মান প্রথম কক্ষপথ কি ছিল, কে কক্ষপথ, তারপরটা ছিল এল কক্ষপথ। তো কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। এখানে সূত্রে বসিয়ে দাও, 2 × n², 2 × n² মানে কি, এখানে n = 1, তো যার জন্য কি হচ্ছে 2টি। তাহলে কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। একইভাবে এল কক্ষপথে অর্থাৎ n = 2 এর ক্ষেত্রে হবে কি, আমাদের এল কক্ষপথের ক্ষেত্রে 2 × 2² অর্থাৎ 8টি ইলেকট্রন থাকবে। নেক্সট n = 3, সেই ক্ষেত্রে এম কক্ষপথ, তাহলে তোমরা বলো যে কত হবে, 2 × 3², 2 × 3² মানে কত হচ্ছে, 2 × 9 = 18, তাই তো। তাহলে 18টি ইলেকট্রন থাকবে 3 নম্বর কক্ষপথে বা এম কক্ষপথে। একইভাবে এন কক্ষপথে কতগুলি থাকবে, তাহলে এন, এটা ক্যাপিটাল এন, হ্যাঁ। তাহলে 2 × 4², 2 × 4² মানে কত, 2 × 16,
ইকুয়াল টু 32। একইভাবে যদি আমরা n ইকুয়াল টু 5 করি তাহলে কি আমরা এরকম করব 2 ইন্টু 5 স্কোয়ার ইকুয়াল টু 50টি? না, একদম আমরা করব না, কারণ এই 2n স্কোয়ার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? যে এটি শুধুমাত্র n ইকুয়াল টু 4 মানে n এর মান যদি 4 হয় বা 4-এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই সূত্র প্রযোজ্য হবে না। অর্থাৎ এই 2n স্কোয়ার এই ফর্মুলাটি শুধুমাত্র 1 2 3 4 এইটুকুর জন্যই সীমাবদ্ধ। ঠিক আছে, 2n স্কোয়ারের ফর্মুলাটা n ইকুয়াল টু 1 2 3 4 অর্থাৎ এই চারটে সংখ্যার জন্যই সীমাবদ্ধ। যদি n এর মান 5 হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 32টি। তাই এখানে কি লিখছি আমি? n এর মান 4-এর বেশি হলেও ইলেকট্রন সংখ্যা 32-এর বেশি হবে না। বুঝতে পারলে? 2n স্কোয়ারের লিমিটেশন কি? 4 পর্যন্ত, অর্থাৎ 4 নম্বর কক্ষপথ পর্যন্ত 2n স্কোয়ার ফর্মুলাটি ঠিকঠাকভাবে কাজ করবে। 4-এর বেশি হলে কিন্তু হবে না। 4-এর বেশি যদি হয়ে যায় 5 নম্বর কক্ষপথ বা 6 নম্বর কক্ষপথের কথাও যদি আমরা বলি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট ইলেকট্রন হবে 32টি। ঠিক আছে, এবার দেখো এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার শিখলে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স বা তাৎপর্য কি? সিগনিফিকেন্স মানে কি? তাৎপর্য কি? দেখো এর প্রথম তাৎপর্য হলো সাইজ অফ শেল। দেখো প্রথম যে আমাদের এটা ধরো নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ফার্স্ট যে কক্ষপথ সেটাকে আমরা কে কক্ষপথ বলছি, তারপরে এটা এল কক্ষপথ, তারপরে এটা এম কক্ষপথ। তো তোমরা কি বুঝতে পারছো? এটা কে, এটা এল, এটা এম। কোন কক্ষপথের আকারটা বড়? এম কক্ষপথের। তো সাইজটা কি করে বোঝা যায়? এন এর মান দেখে। এন এর মান যদি 1 হয় আর এন এর মান যদি 2 হয় তাহলে কোনটির সাইজ বড় হবে? অবশ্যই যেটাতে এন এর মান 2 আছে। অর্থাৎ এন এর মান যদি বাড়ে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেই কক্ষপথের সাইজটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এনার্জি অফ শেল আমরা একটু আগে দেখলাম যে n ইকুয়াল টু 1-এর চেয়ে n ইকুয়াল টু 2-এর এনার্জি বেশি, আবার n ইকুয়াল টু 2-এর চেয়ে n ইকুয়াল টু 3-এর এনার্জি বেশি। এইভাবে চলতে থাকবে। নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বাড়বে এনার্জি তত বাড়বে, তোমরা জানো। তারপরে দেখো এখান থেকে আমরা কি করতে পারি? নাম্বার অফ সাবসেল। আমরা এখান থেকে সাবসেল সংখ্যাও কিন্তু আমরা বের করতে পারি। অর্থাৎ কোনো একটি কক্ষপথে কতগুলি উপকক্ষ থাকবে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। একটু পরেই আমাদের এই সূত্র আছে। ঠিক আছে, যে সেখান থেকে আমরা সাবসেল সংখ্যা আমরা বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট আমরা কি করব? আমরা সেখান থেকে দেখব নাম্বার অফ অরবিটালস। আমরা অরবিটালস সংখ্যাও কিন্তু n এর মান থেকে বের করতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সূত্র কি বসাতে পারি? n স্কোয়ার যদি আমরা সূত্রটা বসিয়ে দিই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মিলে যাবে n স্কোয়ার। যেমন ধরো আমরা যদি 1 নম্বর কক্ষপথের কথা বলি তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটাই কক্ষক থাকে s। 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কক্ষক থাকে কি 2s 2p, এর মধ্যে একটি কক্ষক, এর মধ্যে থাকবে 3টি কক্ষক, অর্থাৎ মোট 4টি কক্ষক, যার জন্য আমাদের কি হচ্ছে 2n স্কোয়ার মিলে যাবে। আমরা অরবিটালস সম্পর্কে ডিটেলসে একটু পরে আসছি। ঠিক আছে, অরবিটাল সম্পর্কে একটু পরেই আমরা অরবিটাল সম্পর্কে জানবো। দেখো নেক্সট টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। টোটাল নাম্বার অফ ইলেকট্রনসের সূত্র তোমরা দেখলেই 2n স্কোয়ার। 2n স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দাও। প্রথম কক্ষপথে 2টি, তারপরের কক্ষপথে 8টি, তারপরের কক্ষপথে 18টি, তারপরের কক্ষপথে 32টি, তারপরের কক্ষপথে 5 নম্বর কক্ষপথে 32টি, এর বেশি হবে না। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার মানে হলো, এটা 2 নম্বর আমাদের। অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার মানে হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার এই গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে এই সংখ্যার কেন প্রয়োজন হলো? দেখো যখন আমরা কক্ষপথের ধারণা আসলো, কক্ষপথের পর আমাদের সায়েন্টিস্ট সোমারফিল্ড একটি প্রস্তাব রাখেন। কি প্রস্তাব রাখেন? তিনি বলছেন যে কক্ষপথের মধ্যেও উপবৃত্তাকার কক্ষপথ, যেটাকে আমরা বলি ইলেপ্টিক্যাল অরবিট বা যেটাকে আমরা বলি উপকক্ষ
বা সাবসেল। বলছে এর ধারণা তিনি দেন, তিনি বলছেন যে কক্ষপথের মধ্যেও উপকক্ষপথ রয়েছে। কক্ষপথের মধ্যে কি রয়েছে? উপকক্ষ বা সাবসেল। সেলের মধ্যে রয়েছে সাবসেল। ঠিক আছে, যেমন ধরো আমি এটাকে একটা ডায়াগ্রাম করেছি, এটা হচ্ছে n = 4। 4 নম্বর কক্ষপথের মধ্যে 4 নম্বর কক্ষপথের মধ্যে আমরা এখানে 4টি উপকক্ষ পাই। 4 নম্বর কক্ষপথের মধ্যে কি কি পাই? একটা পাই 4s, একটা পাই 4p, একটা পাই 4d, একটা পাই 4f। কি করে বের করছি তোমরা জাস্ট এখনই শিখে যাবে কি করে বের করছি। তাহলে ঠিক সেরকম 3 নম্বর কক্ষপথেও উপকক্ষ সংখ্যা কতগুলো হবে? 3টি। 2 নম্বর কক্ষপথে উপকক্ষ সংখ্যা হবে 2টি। 1 নম্বর কক্ষপথে উপকক্ষ সংখ্যা হবে 1টি। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে আমরা নাম্বার অফ সাবসেল বা উপকক্ষের কথা বললাম, সেটা কি হবে? nth নাম্বারই হবে, nth নাম্বার। nth নাম্বার, nth নাম্বার কিন্তু আমরা কি পাবো? আমরা সাবসেল পাবো। 1 নম্বর কক্ষপথে n এর মান 1 হলে সেই ক্ষেত্রে l এর মান হবে 1, n এর মান 2 হলে l এর মান হবে 2। ঠিক আছে, এরকমভাবেও আমরা কিন্তু পাবো। তো চলো আমরা হিসেবটা করে নিই কী করে হচ্ছে। দেখো এখানে আমরা নেক্সট পয়েন্ট করেছি l এর মান। l এর মান আমরা কি করে নির্ণয় করব? দেখো l এর মান ডিপেন্ড করবে, ডিপেন্ডস অন ভ্যালু অফ n, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার ওপরেই ডিপেন্ড করবে l এর ভ্যালু। ঠিক আছে, দেখো l এর মান কি হবে? l এর মান হবে l = হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত কি বললাম? 0 থেকে শুরু করে। দেখো এটা একটা আমরা সংখ্যা রেখা করছি, এখানে আমরা 0 করছি, এটা 1 2 3 4, 1 2 3 4। আমি কি বললাম? ধরো n এর মান যদি আমাদের 4 হয়, n এর মান আমাদের 4, ঠিক আছে, তাহলে l এর মান কি হবে? তাহলে l এর মান হবে 0 থেকে 4 পর্যন্ত, তাই তো? সরি, 0 থেকে n-1, n-1 মানে কত? n-1 মানে 4 - 1 3 পর্যন্ত, তাহলে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে কি হচ্ছে? 0 1 2 3। কি হচ্ছে? 0 1 2 3। কেন? আমি কি বললাম? কারণ n এর মান যা হবে এর ভ্যালু কি হবে? 0 থেকে n-1। এই ক্ষেত্রে n কত? n = 4, তাহলে n-1 হবে 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত হবে। তো 0 1 2 3 এই পর্যন্ত আমাদের ভ্যালু আসবে। তো দেখো তাহলে l এর মান হচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর কক্ষপথে, 4 নম্বর কক্ষপথে আমাদের উপকক্ষপথ হচ্ছে কতগুলো? 4টি। এবং এদের নাম বলা হয় 0 যদি হয়, l এর মান যদি 0 হয় তাহলে সেটাকে বলা হয় s। ঠিক আছে, l এর মান যদি 1 হয় তাহলে সেটাকে বলা হয় p, l এর মান যদি 2 হয় তাহলে সেটাকে বলা হয় d, l এর মান যদি 3 হয় তাহলে সেটাকে বলা হবে f। তাহলে তোমরা বলো যে n = 3 হলে, n = 3 হলে l এর মান আমরা কি কি পাবো বলো? n = 3 হলে কি কি আমরা উপকক্ষ পাবো? আমরা পাবো l এর ভ্যালু পাবো কি? 0 থেকে 3-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0 1 2, তাই তো? 0 থেকে কি বললাম? 0 থেকে n-1 পর্যন্ত। তো n কত এখানে? n = 3-1 = 2, তাহলে 0 থেকে 2 মানে কি? 0 1 2, তাহলে 0 1 2 পেলাম। তো l এর মান 0 হলে সেটা কি ভ্যালু আসে? কি নাম হয় উপকক্ষের? s। 1 হলে কি নাম হয়? p। 2 হলে কি হয়? 2 হলে বলো? 2 হলে d। অর্থাৎ 3 নম্বর কক্ষপথে আমরা 3টি উপকক্ষ পাবো। 3 নম্বর কক্ষপথে আমরা 3টি উপকক্ষ পাবো। এদেরকে আমরা কি বলতে পারি? 3s, এদের বলতে পারি 3p, এদের বলতে পারি 3d। ঠিক আছে, যেহেতু 3 নম্বর কক্ষপথের এরা উপকক্ষ, 3 নম্বর কক্ষপথের যেহেতু উপকক্ষ, এর জন্য এদেরকে বলছে 3s 3p 3d। তাহলে দেখো 4 নম্বর কক্ষপথের যেহেতু এগুলো উপকক্ষ, তাহলে এদের নাম কি বলবে?
তাহলে এদের নাম বলবে 4s 4p সরি 4p 4d আর 4f। দেখো কি সুন্দর। তাহলে তোমরা এবার বলো যে যদি n ইকুয়াল টু 1 হয়, n ইকুয়াল টু 1 হলে l এর ভ্যালু কি হবে? আমরা কি জানি 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত কি হচ্ছে 0 থেকে n মাইনাস 1। তো n কত এখানে? n মানে 1, 1 মাইনাস 1 মানে 0। তাহলে 0 থেকে 0 পর্যন্ত অর্থাৎ আমরা একটি মাত্রই ভ্যালু পাবো, সেটা হলো 0। আর l এর মান যদি 0 হয় তাহলে কোন উপকক্ষ তৈরি হয়? তাহলে হয় s উপকক্ষ, s সাবসেল। বোঝা গেল? তাহলে প্রতিটি আমাদের যত নাম্বার কক্ষপথের কথা বলছি সেই কক্ষপথে ঠিক ততগুলি আমরা উপকক্ষ পাবো। 4 নম্বর কক্ষপথে 4টি উপকক্ষ, 4 নম্বর কক্ষপথে 4টি উপকক্ষ, 3 নম্বর কক্ষপথে 3টি উপকক্ষ, 2 নম্বর কক্ষপথে 2টি উপকক্ষ, 1 নম্বর কক্ষপথে 1টি উপকক্ষ। চলো এবার দেখো আমি এল এর কিছু মান সাজিয়ে রেখেছি, তোমরা সব সেলের নামগুলো বলবে। দেখো এল এর মান প্রথমটায় দেওয়া আছে 0, 0 হলে হবে এস উপকক্ষ, এস এর ফুল ফর্ম হলো শার্প। ঠিক আছে, এল এর মান 1 হলে পি উপকক্ষ, পি এর ফুল ফর্ম প্রিন্সিপাল। এল এর মান 2 হলে ডি উপকক্ষ, ডি এর ফুল ফর্ম ডিফিউজ। এল এর মান 3 হলে এফ উপকক্ষ, সেটার নাম ফান্ডামেন্টাল। এল এর মান যদি 4 হয় কোনো দিন, এখনো পর্যন্ত 4 অর্থাৎ জি উপকক্ষে আমাদের এখনো পর্যন্ত কোনো ইলেকট্রন প্রবেশ করেনি, তবু আমরা বলে রাখছি যদি এল এর মান 4 হয় ভবিষ্যতে মানে তাহলে জি উপকক্ষ আমরা পাবো। এল এর মান যদি 5 হয় তাহলে আমরা কি পাবো? জি এর পর কি হয়? এইচ। তাহলে এস পি ডি এফ জি এইচ আমাদের আপাতত মানে আমরা এখনো পর্যন্ত 2022 সাল পর্যন্ত আমরা শুধুমাত্র এফ ব্লক পর্যন্তই আমরা মানে এফ উপকক্ষের মধ্যেই এখনো পর্যন্ত ইলেকট্রন প্রবেশ করেছে। কারণ আমাদের যে 118টি মৌল আছে সেই মৌলের যত ইলেকট্রন আছে তারা এস পি ডি এফ এই 4টি উপকক্ষের মধ্যেই সীমাবদ্ধ, তারা এখনো পর্যন্ত জি বা এইচে যায়নি, এখনো খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতে পাওয়া গেলে আমরা জি উপকক্ষ অর্থাৎ জি ব্লক পাবো। ভবিষ্যতে যদি আরও পাই তাহলে এইচ সাবসেল অর্থাৎ এইচ ব্লক এলিমেন্টও আমরা পেতে পারি। ঠিক আছে, দেখো নেক্সট আমরা কি করছি। নেক্সট এবার আমরা একটা অন্য জিনিস এখানে আমরা ঢুকিয়েছি, সেটা হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট বা স্ক্রিনিং পাওয়ার বলতে পারো, বা পেনিট্রেটিং পাওয়ার, বা বাংলায় বলা হয় আবরণী ক্ষমতা। জাস্ট আবরণ করে রাখে, যেমন ধরো আমাদেরকে আমাদের বাবা মারা আবরণ করে রাখে, তাই না? আমাদেরকে ঘিরে রাখছে, সবসময় আড়াল করে রাখছে যাতে ঝড় বৃষ্টি কেউ এসে যাতে না মারতে পারে, আমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছে। তো ঠিক সেই রকম এই যে আমাদের নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে তোমরা দেখো সবচেয়ে বেশি আড়াল করে বা আবরণ করে কে রাখছে? সবচেয়ে বেশি রাখছে দেখো 4s, কারণ 4s নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে। যেমন আমাদের সবচেয়ে কাছে থাকে আমাদের বাবা মা, আমাদের সব থেকে বেশি আবরণ করে রাখছে সব বাইরের হাত থেকে, ঠিক সেরকম নিউক্লিয়াসকে সব থেকে বেশি আবরণ করে কে রাখছে? 4s মানে এস উপকক্ষ, তাই না? তারপরে আমরা দেখতে পাচ্ছি এস এর পর পি উপকক্ষ, তারপর ডি উপকক্ষ, তারপর এফ উপকক্ষ। অর্থাৎ সব থেকে নিউক্লিয়াসকে সব থেকে কে স্ক্রিন করে রাখছে? সব থেকে রাখছে এস। তাহলে এস এর আবরণী ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে লেখা আছে অর্ডার অফ স্ক্রিনিং ইফেক্ট, সব থেকে এস, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ এর আবরণী ক্ষমতা সবচেয়ে কম আবরণী লেস, আর এটা মোর। তাহলে সব থেকে কম আবরণী ক্ষমতা কার? এফ উপকক্ষের। আর সব থেকে বেশি আবরণী ক্ষমতা কার? এস উপকক্ষের। ঠিক আছে, দেখো এবার আমরা চলে আসছি সিগনিফিকেন্স অফ অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যার কি সিগনিফিকেন্স আছে। দেখো 1 নম্বর সিগনিফিকেন্স আমরা কি লিখেছি? নেম অফ সাবসেল। অর্থাৎ এল এর ভ্যালু দিয়ে এল ইকুয়াল টু 0 হলে কোন উপকক্ষ বলো? বলো এস উপকক্ষ, তাই না? এল এর মান 1 হলে পি উপকক্ষ, এল এর মান 2 হলে ডি উপকক্ষ, এল এর মান 3 হলে এফ উপকক্ষ। তাহলে এই ধরনের আমরা এল এর ভ্যালু থেকে আমরা নাম আমরা
উপকক্ষের নামগুলো আমরা জানতে পারি। নেক্সট বলছে অর্ডার অফ এনার্জি অফ সাবসেল। সাবসেলের যে অর্ডার, সেই অর্ডার কি? আমরা এস, পি, ডি, এফ এইভাবেই অর্ডার হবে। সব থেকে আমাদের কম এনার্জি হবে এসের, কারণ এস নিউক্লিয়াসের কাছে থাকে। আর আমি কি বলছি, এসের কাছে যদি, নিউক্লিয়াসের কাছে যদি থাকে তাহলে তার এনার্জি কম, এবং নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে তত কি হবে, এনার্জি বাড়বে। তাহলে দেখো নিউক্লিয়াসের কাছে আছে দেখো 4s, তারপর একটু দূরে 4p, তারপর দূরে 4d, তারপর সব থেকে দূরে আছে 4f, অর্থাৎ 4f এর শক্তি সবচেয়ে বেশি আর 4s এর এনার্জি সব থেকে কম। তাহলে এই ক্ষেত্রে এনার্জির লেয়ারটা কেমন হবে? তাহলে এফ এর সব থেকে বেশি, তারপর ডি এর, তারপর পি এর, তারপর এস এর, তাই তো? তাহলে আমরা এনার্জি অর্ডার আমরা করতে পারছি। তারপর শেপ অফ সাবসেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেপ, সাবসেলগুলোর শেপ কেমন হবে? তো দেখো এই যে আমাদের কক্ষপথের চারিদিকে যে বিভিন্ন উপকক্ষপথগুলো রয়েছে, যেটা আমাদের সোমারফিল্ড বলেছেন, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখব আমরা এখান থেকে একটা ভ্যালু দেখো, এল এর মান যেটা n-1 হবে। আমি ধরে নিচ্ছি একটা n এর মান ধরে নিচ্ছি 4, তাহলে এল এর মান তাহলে n-1 কোনটা হবে? n-1 মানে কত হবে? 3। যদি n এর মান যদি 4 হয় তাহলে 4 - 1 = 3, তাহলে এল এর মান 3 যেটা হবে, অর্থাৎ কোনটা দেখো, n এর মান 4 হলে এল এর মান হবে কি 0, 1, 2, 3, তাই তো? তাহলে 3 হচ্ছে কি, 3 হচ্ছে n-1। তো n-1 যেটা হচ্ছে সেটা হবে সার্কুলার, অর্থাৎ দেখো প্রথমে যেটা আমরা করছি, এই যে 4f কি সার্কুলার। আবার বলছি, n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কি হবে? 0, 1, 2, 3। 0 হলে হয় আমরা জানি s উপকক্ষ, 1 হলে p উপকক্ষ, 2 হলে d উপকক্ষ, 3 হলে f উপকক্ষ। যেহেতু 4 নম্বর কক্ষপথের এগুলো উপকক্ষ, যার জন্য এদের নাম কি 4s, 4p, 4d, 4f। ঠিক আছে? এই যে 4f এর ক্ষেত্রে l এর ভ্যালু কত? l এর ভ্যালু 3, তো 3 মানে কি n-1, তো l এর যে মানটি n-1 এর সমান হবে, আবার বলছি l এর যে মানটি n-1 এর সমান হবে সেটা হবে সার্কুলার, অর্থাৎ বৃত্তাকার, অর্থাৎ এটাকে আমরা বৃত্তাকার করেছি, 4fটা কি বৃত্তাকার। ঠিক আছে? এরপর কি বলছে দেখো, এখানে বলছে 2 নম্বরে বলছে যে l এর ভ্যালু যদি n-1 এর চেয়ে, অর্থাৎ 3 এর চেয়ে যদি কম হয়, 3 এর চেয়ে যদি কম হয় তাহলে হবে ইলেপটিক্যাল। তাহলে দেখো 3 এর চেয়ে কম কে? 2, 1, 0, এটা 3 এর চেয়ে কম, তাহলে এরা প্রত্যেকে কি হবে? ইলেপটিক্যাল। এবার এই ইলেপটিক্যালগুলোর মধ্যেও এসেন্ট্রিসিটি হতে পারে, অর্থাৎ উৎকেন্দ্রতা মানে কেন্দ্র থেকে দূরত্ব ডিপেন্ড করবে কি করে? এল এর ভ্যালুর উপর, 1/l। এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা প্রপোর্শনাল টু 1/l, অর্থাৎ এল এর মান যত কমবে তত উৎকেন্দ্রতা বাড়বে। দেখো এখানে যে আমরা তিনটে আমরা উপবৃত্তাকার কক্ষপথ এঁকেছি বা উপকক্ষ এঁকেছি, তোমরা যাই বলো না কেন, তো সেটা কি, সেটা প্রত্যেকটাই উপবৃত্তাকার অবস্থায় আছে। তো কোনটার উৎকেন্দ্রতা বেশি, এটার না এটার বলো? সব থেকে আমরা দেখতে পাচ্ছি এটা সব থেকে আমরা এটার বেশি উৎকেন্দ্র দেখতে পাচ্ছি, চ্যাপটা দেখতে পাচ্ছি বেশি, তাই তো? তাহলে এ কি হবে? এ কিন্তু এল এর মানটা এর ক্ষেত্রে সবচেয়ে কম, অর্থাৎ এর ক্ষেত্রে 0, অর্থাৎ এটাকে আমরা বলবো 4s। তো দেখো আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে দেখো এখান থেকে আমরা এটাকে বসাতে পারছি, আগের মতো আমরা ছবি করব, দেখো ঠিক আছে, ওকে, দেখো ঠিক এরকম। তো আমাদের যদি নিউক্লিয়াসটা এখানে থাকে, তাহলে নিউক্লিয়াস থেকে সব থেকে দূরত্ব বেশি হচ্ছে এটা, অর্থাৎ এটাকে আমরা বলবো 4s, এর উৎকেন্দ্রতা সবচেয়ে বেশি। তারপর কি, এটা 4p, এটা 4d, আর এটা তো 4f। আবার বলছি এল এর মানটা যে মানটা n-1 এর সমান হবে সেটা হবে বৃত্তাকার। ঠিক আছে? আর এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা ডিপেন্ড করবে কার? 1/l এর ওপর। এল এর মান যত কম হবে উৎকেন্দ্রতা তত বেশি হবে। দেখো এস এর ক্ষেত্রে এল এর মান 0, সবচেয়ে কম, যার জন্য এর উৎকেন্দ্রতা বেশি। তো যাই হোক, এটা ছিল। এবং আমি আবার এখান থেকে মনে করিয়ে দিচ্ছি তোমাদের, দেখো নিউক্লিয়াসকে ঘিরে আছে, নিউক্লিয়াসকে সবচেয়ে বেশি আবরণ করে আছে 4s, অর্থাৎ s উপকক্ষ, তারপর p, তারপর d, তারপর f। এই জন্য আবরণী ক্ষমতা, স্ক্রিনিং ইফেক্ট
স্ক্রিনিং পাওয়ারও বলতে পারি আমরা, বা পেনিট্রেটিং পাওয়ারও বলতে পারি, সব থেকে এস এর, তারপর পি এর, তারপর ডি এর, তারপর এফ এর আবরণী ক্ষমতা সবচেয়ে কম। ঠিক আছে, নেক্সট দেখো, এবার এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আমরা এর ডিটেলসটা শেখাবো। এখানে জাস্ট আমি নামগুলো লিখে দিয়েছি যে এস উপকক্ষ দেখতে কেমন হয়। এস উপকক্ষ দেখতে হয় স্ফেরিক্যাল। কেমন হয়? স্ফেরিক্যাল, জাস্ট গোলাকার দেখতে হবে। পি উপকক্ষ কেমন দেখতে হবে? ডাম্বেল শেপ, ডাম্বেল অর্থাৎ এরকম ডাম্বেলের মতো হবে। ওকে। ডি উপকক্ষগুলো কেমন দেখতে হবে? ডাবল ডাম্বেল, অর্থাৎ দুটো করে ডাম্বেল থাকবে। দুটো করে ডাম্বেল ধরো এরকম আমরা করতে পারি, এরকম একটা ডাম্বেল দিচ্ছি, এরকম একটা ডাম্বেল দিচ্ছি। তো এই ধরনের আমরা নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ডি গুলো হবে ডাবল ডাম্বেল এবং এফ উপকক্ষ দেখতে হবে কমপ্লেক্স টাইপ শেপ, কমপ্লেক্স টাইপ, একটু জটিল স্ট্রাকচার, জটিল একটু গঠন হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে তাহলে আমরা 3 নম্বরের শেপ অফ সাবসেল সম্পর্কে জানলাম। এবার 4 নম্বরের টোটাল ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন সাবসেল। তাহলে কোনো একটি সাবসেলে হাইয়েস্ট কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। আমি ধরে নিচ্ছি এটা সূত্রটা কি 2 × 12 + 1। দেখো এই ক্ষেত্রে যদি আমি পি সাবসেলের কথা বলি, পি সাবসেল, তাহলে দেখো পি সাবসেল কখন হয়? এল এর মান কত হলে পি হয়? বলো বলো বলো, কত হলে? এল এর মান হয় 1। তাহলে এল এর মান যদি 1 হয় তাহলে হবে পি সাবসেল। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইলেকট্রন কতগুলো হবে? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা মান বসালে কি হবে? 2 × 1 + 1, অর্থাৎ 2 + 1 = 3। তাহলে 2 × 3 = 6। তাহলে পি উপকক্ষে হাইয়েস্ট, পি উপকক্ষে হাইয়েস্ট 6টি ইলেকট্রন থাকতে পারে। এর থেকে কমও থাকতে পারে, কিন্তু হাইয়েস্ট কতগুলো থাকবে? 6টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, যদি আমরা ডি উপকক্ষের কথা বলি, ডি সাবসেলের কথা, তাহলে তো বলো ডি সাবসেল কখন হয়? এল এর মান কত হলে ডি হয়? এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি। তাহলে 2, তাহলে 2 যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, এই সূত্রে বসিয়ে দিই, তাহলে কি হবে? 2 × 2 + 1। তাহলে 2 × 2 মানে 5, 2 × 2 মানে 4 + 1 5, 5 × 2 মানে 10। তাহলে 10টি ইলেকট্রন থাকতে পারে। এটা হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন 10টি। ঠিক আছে, 10টির বেশি থাকতে পারে, 10টির কম থাকতে পারে, 10টি থাকতে পারে, 9টি থাকতে পারে, 8টি, 7টি, 6টি, 5টি, 4টা, এরকম থাকতে পারে, কিন্তু 10-এর বেশি কখনো থাকবে না। এবার দেখো টোটাল নাম্বার অফ অরবিটালস, আমরা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার দেখে আমরা তার মধ্যে কতগুলো অরবিটাল আছে, অরবিটাল সম্পর্কে আমরা এখনও শুনিনি, আমরা জানবো জাস্ট একটু পরেই। তো অরবিটাল তোমরা আপাতত জেনে নাও, অরবিটাল থাকতে পারে 2l + 1 সংখ্যক, অর্থাৎ এল এর মান যদি 1 হয়, অর্থাৎ পি উপকক্ষ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কতগুলো উপকক্ষ থাকবে? কতগুলো অরবিটাল থাকবে? 2 × 1 + 1, 2 × 1 + 1, অর্থাৎ 3টি। তাহলে 3টি অরবিটাল থাকবে কার ক্ষেত্রে? পি সাবসেলের জন্য। পি সাবসেলের জন্য কয়টি থাকবে? 3টি। জাস্ট এরকম 3টি আমরা বক্স দিয়ে দেবো, 1, 2, 3টে। একটাকে বলবো পি এক্স, একটাকে বলবো পি ওয়াই, একটাকে বলবো পি জেড। ডিটেলস আমি একটু পরে বলছি, জাস্ট এখানে বলো তাহলে অরবিটাল সংখ্যা আমরা এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। নেক্সট 6 নাম্বার, এটাও খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এটা বারবার আমাদের বোর্ড এক্সামে আসে, বারবার আমাদের এই সূত্র থেকে আমাদের নিটে কোশ্চেন আসে, আমাদের বোর্ডেও আসে এখান থেকে। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি বলছি? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র। এখানে এল এর মান তোমরা জানোই, পি উপকক্ষের ক্ষেত্রে এল কত? এল = 1, এস উপকক্ষের ক্ষেত্রে এল = 0, ডি উপকক্ষের ক্ষেত্রে এল = 2, আর এফ উপকক্ষের ক্ষেত্রে এল = 3। তাহলে এবার যদি আমরা এখানে এস উপকক্ষের কথা ভাবি, তাহলে এস উপকক্ষের ক্ষেত্রে কত? এল এর ভ্যালু 0। তাহলে এম ভি আর = কী হবে? এম ভি আর = 0 × 0 + 1 × h/2π, অর্থাৎ কত? এই ভ্যালুটা 0, 0 × সামথিং মানে 0, তাহলে এম ভি আর হবে 0। তাহলে এসের ক্ষেত্রে এম ভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ
0। যদি আমরা পি এর ক্ষেত্রে ভাবতাম, এটার ক্ষেত্রে পি এর ক্ষেত্রে কত হচ্ছে, এমভি এর কী হবে, পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত 1, তাহলে সেই ক্ষেত্রে হবে √1 ইন্টু 1 + 1 ইন্টু h/2π, তাহলে কত হচ্ছে 2, তাহলে √2 h/2π, তো সেটাকে আমরা কি বলতে পারি h/√2π, এরকম বলতে পারি আমরা, তাই তো। দেখো নেক্সট আমরা করব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আমরা চলে এসেছি অরবিটালের কনসেপ্টে, ঠিক আছে। দেখো এম এর সাহায্যে অরবিটাল অর্থাৎ কোনো একটি ইলেকট্রন, আমরা এতক্ষণ শিখে আসলাম কোনো একটি ইলেকট্রন কোন কক্ষপথে থাকতে পারে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে শিখলাম যে n = 1-এ আছে, না n = 2-তে আছে, না n = 3 বা n = 4-এ আছে। তারপরে আমরা জানলাম সে কোন উপকক্ষে আছে ইলেকট্রনটি, এস উপকক্ষে আছে, না পি উপকক্ষে আছে, না ডি উপকক্ষে আছে, কোথায় আছে। এবার আমরা জানবো যে ইলেকট্রনটি কোন অরবিটালে আছে। অরবিটাল কি জিনিস, অরবিটাল হলো একটি অ্যাটমের যে ত্রিমাত্রিক অঞ্চল আছে, মানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের মধ্যে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অরবিটাল মানে কি বললাম, দ্য probability of finding electrons is maximum। আমার সামনে হোয়ার দিয়েছি, হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, যেখানে একটি অ্যাটমের মধ্যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন ধরো তুমি শুনছো, তোমার কথাই বলছি, তোমাকে কেউ যদি, ধরো তুমি আছো গঙ্গারামপুরে আছো, ঠিক আছে, এবার গঙ্গারামপুরের কোনো একটি নির্দিষ্ট পাড়ায় নির্দিষ্ট বাড়িতে আছো, এবার কেউ যদি তোমাকে ইন্ডিয়াতে খোঁজে, ইন্ডিয়ার চলে গেল ধরো দিল্লির দিকে, তাহলে তোমাকে খুঁজে পাবে, বা চলে গেল কোচবিহারের দিকে, তাহলে তোমাকে খুঁজে পাবে না। তোমাকে খুঁজে পাওয়ার সব থেকে মানে প্রবাবিলিটি ম্যাক্সিমাম সব থেকে কোথায়, তুমি যে ঘরে বসে আছো, তাহলে সেই ঘরে তোমাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই তো। তাহলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, কারণ ইলেকট্রন ঘুরছে কোনো সময় এক্স অ্যাক্সিস বরাবর ঘুরছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, তো যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো সেটাকেই আমরা, সেই জায়গাকে আমরা বলবো অরবিটাল, সেই জায়গাকে আমরা বলবো অরবিটাল, এবং এই অরবিটালকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর সাহায্যে প্রকাশ করব, ঠিক আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে প্রকাশ করব। দেখো এম এর মান বলছে, এম এর মান আমরা কিভাবে বলবো, দেখো এম এর মান কি হয়, এটা ডিপেন্ডস অন এল, অর্থাৎ এল অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দেখো এম এর মান এম = হবে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। কি বললাম, এম এর মান কি হবে, -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। চলো আমি একটা সংখ্যা রেখা তোমাদের দেখাচ্ছি, এরকম আছে, ধরো এখানে 0, এদিকে আমাদের +1, এদিকে +2, +3, +4, এদিকে 0, এদিকে কী হবে -1, -2, -3, -4, ঠিক আছে। এবার ধরো এল এর মান যদি আমাদের এরকম হয়, এল এর মান যদি আমাদের 3 হয়, 3, তাহলে এম এর মান কী হবে, -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে -L মানে কি -3, তাহলে -3 থেকে +3 পর্যন্ত যেতে হবে, এখানে আমাদের -3, দেখো এটা আমাদের -3 থেকে আমাদের +3 থেকে আসতে হবে, অর্থাৎ কি m = কি হচ্ছে তাহলে -3, -2, -1, 0, +1, +2, +3, তাহলে এতগুলো আমরা অরবিটাল পাবো, ঠিক আছে, এতগুলো আমরা অরবিটাল কটা পাচ্ছি আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অরবিটাল পাবো। কখন, যখন L = 3 হবে। L = 3 মানে কি,
এফ উপকক্ষ, তাহলে এফ উপকক্ষ বা এফ এফ সাবসেলে 7টি কক্ষক থাকে। এফ উপকক্ষে কয়টি কক্ষক থাকে? 7টি। এবার দেখো আমি নেক্সট এক্সাম্পল করছি। এল ইকুয়াল টু 1 হলে, তাহলে এল ইকুয়াল টু 1 হলে এম এর মান কি হবে বলো? মাইনাস এল থেকে শুরু করে 0 হয়ে প্লাস এল পর্যন্ত। তাহলে কি করবো? এম এর মান কি হবে? -1 থেকে শুরু করে -1, 0 আর +1। বুঝতে পারলে কি পারলে না? -1, 0, +1। তাহলে কয়টা আমরা এল মান এল ইকুয়াল টু 1 মানে কোন উপকক্ষের কথা বলছি? পি উপকক্ষের কথা বলা হচ্ছে। তাহলে পি উপকক্ষে আমরা যে অরবিটালগুলো পাবো বা কক্ষকগুলো পাবো সেটা কতগুলো? তাহলে পি উপকক্ষে কক্ষক সংখ্যা সমান 3টি। ওকে, 3টি। আমরা এই 3টিকে আমরা এরকমভাবে বক্স দিয়ে দিতে পারি। 3টি বক্স, এক একটা বক্স মানে এক একটা অরবিটাল বা এক একটা কক্ষক, ঠিক আছে? দেখো এল ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 2 মানে কোন উপকক্ষের কথা বলা হচ্ছে? এল ইকুয়াল টু 2 হলে ডি উপকক্ষের কথা বলা হচ্ছে। তো ডি উপকক্ষের ক্ষেত্রে দেখো এম এর মান কি কি পাবো? এল এর মান 2 দেওয়া আছে, আমরা কি জানি? এম এর মান হয় -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত। তাহলে 2 হলে কি হবে? -2, -1, 0, +1, +2। ক্লিয়ার? দেখো এল এর মান 2 দেওয়া আছে, এল এর মান 2 দেওয়া আছে। 2 দেওয়া থাকলে -2, -1, 0, +1, +2 কতগুলো ভ্যালু পাচ্ছি আমরা? আমরা ভ্যালু পাচ্ছি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। অর্থাৎ ডি উপকক্ষের ডি সাবসেলের অরবিটালস কতগুলো আছে? অরবিটালস সমান 5, তাই না? অরবিটাল সমান 5। কি নাম? একটার নাম বলবো আমরা DXY, একটা বলবো DYZ, একটাকে বলবো DZX, একটাকে বলবো DX² - Y², আর একটাকে বলবো আমরা DZ²। এরকম 5টা আমরা কি পাবো? অরবিটাল পাবো। দেখো এল এর মান যদি 3 হয়, এল এর মান 3 মানে কোন উপকক্ষ? এফ উপকক্ষ। আমরা প্রথমেই করলাম, দেখো এল এর মান 3 দিয়ে করেছিলাম। এল এর মান 3 হলে এম এর মান হবে -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে এটা আমাদের করার দরকার নেই। আমরা কি মান পাবো? -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ 7টা আমরা বক্স পাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, সরি 1, 2, 3, 4, 5, 6, 7। এটা বেশি হয়ে গেল আমাদের, ঠিক আছে? একটা মানে তাহলে কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আমরা বক্স পাবো। একটা বক্স মানে একটা অরবিটাল। এল এর মান 4 যদি হয়, এল এর মান 4 মানে কি? এল এর মান 4 মানে কোন উপকক্ষ? তাহলে জি উপকক্ষ পাবো আমরা। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের মান কি হবে বলো? -4, -3, -2, -1, 0, +1, +2, +3, +4। কিন্তু আমাদের এই যে জি, এই জি উপকক্ষে এখনো পর্যন্ত কোনো ইলেকট্রন যায়নি। তো যার জন্য জি উপকক্ষে আমাদের এখনো পর্যন্ত কতগুলো ইলেকট্রন আছে কি নেই এই বিষয়গুলো নিয়ে আমরা এখনো কালচার করি না, ঠিক আছে? কারণ জি উপকক্ষে আমাদের দরকার হয় না, আমাদের SPDF এই কয়েকটা আমাদের লাগবে। তো দেখো তাহলে আমরা কি দেখছি? এস উপকক্ষে কক্ষক কতগুলো দেখলাম বলো? এস মানে কি? আরে পাগলা, এস মানে হলো এল ইকুয়াল টু 0। তো এল ইকুয়াল টু 0 হলে এম এর মান কত হবে? -0 থেকে শুরু করে 0 হয়ে +0, মানে আলটিমেট তো 0ই হচ্ছে, তাই তো? কি বললাম? -0 থেকে শুরু করে, কারণ আমরা কি জানি -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত, তার মানে কি -0 থেকে শুরু করে 0 হয়ে +0 পর্যন্ত আলটিমেট ভ্যালু কি এটা? এটা মানে 0। তো
তো এল ইকুয়াল টু 0 হলে অর্থাৎ এস উপকক্ষের ক্ষেত্রে এম এর মান হয় 0, অর্থাৎ আমরা একটা কক্ষক পাবো, শুধুমাত্র একটা কক্ষক পাবো। তাহলে দেখো এখানে পাবো আমরা একটি কক্ষক, যার জন্য আমি একটা বক্স দিয়েছি। পি এর ক্ষেত্রে আমরা চেক করলাম, পি এর ক্ষেত্রে কি, পি এর ক্ষেত্রে এল এর মান কত হচ্ছে, পি এর ক্ষেত্রে এল এর মান 1, তো যার জন্য এম এর মান কি হবে -1 0 +1, তো যার জন্য এটার নাম কি বলছিলাম আমরা, কয়টা পাচ্ছি টোটাল, তিনটি, টোটাল তিনটি পাচ্ছি এবং প্রত্যেকটার নাম কি বলছি, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো এক একটা কী হবে, একটা অরবিটালের নাম পি এক্স, পি ওয়াই, পি জেড। এই তিনটা অরবিটাল প্রত্যেকটার এনার্জি সমান, তো যার জন্য প্রথমটাকে আমি পি এক্স লিখছি, জন্য পি এক্স প্রথমটাই হবে এরকম ব্যাপার নেই, পি ওয়াইটাও প্রথম হতে পারে বা পি জেডটাও প্রথম হতে পারে, প্রত্যেকের এনার্জি সমান। দেখো এস উপকক্ষে যে একটি কক্ষক রয়েছে, তাহলে এর নাম আমরা কি বলবো, এর কক্ষকের নাম বলবো আমরা এস অরবিটাল। তাহলে দেখো এটা খুব মজার বিষয় যে এসকে আমরা সাব সেলও বলতে পারি, এসকে আমরা সাব সেলও বলতে পারি, যখন আমি সাবসেল সম্পর্কে ভাববো তখন সাবসেল বলবো, আবার এসকে আমি অরবিটালও বলতে পারি যখন আমি অরবিটাল সম্পর্কে সেটাকে ভাববো। ঠিক আছে, তারপর দেখো ডি উপকক্ষ, ডি উপকক্ষে কখন হচ্ছে, যখন এল এর মান কত হচ্ছিল 2, তো এল এর মান 2 হলে কি কি ভ্যালু হয়, -2 -1 0 +1 +2, অর্থাৎ টোটাল আমাদের ভ্যালু কতগুলো হচ্ছে 5টি, টোটাল আমাদের অরবিটাল হচ্ছে 5টি। তো প্রথমটার নাম কি বললাম, প্রথমটার নাম বললাম আমরা dxy, dyz, dzx, dx² - y², আর এটা dz²। দেখো এরকম কোনো ব্যাপার নেই প্রথমটাকে dxy লিখতে হবে, প্রথমটাকে তোমরা dz² লিখতে পারো, তারপরটাকে তোমরা dx² - y² লিখতে পারো। তো এটা কোনো ফ্যাক্টর না, যখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখব, যখন আমরা হাইব্রিডাইজেশন শিখব, তখন ম্যাটার করবে যে আমরা কোনটা কখন লিখব, ঠিক আছে, তখন আমাদের ম্যাটার করবে। কিন্তু নর্মালি যদি ডিতে, ডি উপকক্ষে বা ডি অরবিটালে যদি ইলেকট্রন যায়, তাহলে সেটা ফার্স্ট হয় dz², সে লজিক, সে তার কারণ আমরা বলে দেবো একটা টাইমে, ঠিক আছে। এবার দেখো এফ উপকক্ষ, এফ উপকক্ষের ক্ষেত্রে কখন হয়, এল এর মান কত হলে 3, এল এর মান 3 হলে এম এর মান কি হচ্ছিল -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে কতগুলো ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7, দেখো আমরা 7টা বক্স করেছি, 7টা বক্স করেছি এবং প্রত্যেকটার নাম কি কি আছে দেখো, একটা প্রথমটার নাম বলছি আমি এফ এক্স কিউব, এফ ওয়াই কিউব, এফ জেড কিউব, তারপরটা এফ এক্স জেড স্কোয়ার - y², এফ ওয়াই x² - z², তারপর এফ জেড y² - x², আর সবার শেষেরটা এফ এক্স ওয়াই জেড। দেখো এই ক্ষেত্রে প্যাটার্নটা দেখো, যেটাকে আমি এটার ক্ষেত্রে বলছি, এটার ক্ষেত্রে এফ এক্স যখন এক্স নেব তখন আমরা কি করছি z² - y², যখন আমি ওয়াইটাকে সামনে রাখছি তখন ওয়াই x² - z², আর জেডটাকে যখন সামনে রাখছি তখন y² - x²। তাহলে এই হচ্ছে আমাদের অরবিটালের কাহিনী। এবার আমাদের সিগনিফিকেন্স অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেখো প্রথমেই আমরা এখান থেকে কি সিগনিফিকেন্স অর্থাৎ কি তাৎপর্য, আমরা কনসেপ্ট অফ অরবিটাল, অরবিটালের কনসেপ্ট আমরা পাচ্ছি, তাই তো, যে কোন উপকক্ষে কতগুলি অরবিটাল থাকবে সেটা আমরা বুঝতে পারছি। তারপর কি জিম্যান ইফেক্ট, দেখো জিম্যান ইফেক্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট এ দেয়। জিম্যান ইফেক্টে দেখো প্রথমে যখন আমাদের বামার যখন টেস্ট করেছিল, বামার যখন হাইড্রোজেনের রেখা বর্ণালী টেস্ট করেছিল, তখন আমাদের সেখানে 4টি কালার পাওয়া গেছিল, সেখানে রেড কালার পাওয়া গেছিলো, সেখানে ব্লু গ্রিন পাওয়া গেছিলো, ব্লু পাওয়া গেছিলো, ভায়োলেট পাওয়া গেছিলো। কিন্তু সেম টেস্ট যখন সায়েন্টিস্ট জিম্যান একটি ম্যাগনেটিক একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখে সেম টেস্ট যখন করলো, তখন তিনি সেই 4টি রেখাকে, বামারের যে 4টি রেখা বামার দেখেছিল, সেই 4টি রেখা আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছিল। তো এর ব্যাখ্যা সেই টাইমে দিতে পারেনি, যা এসে পরবর্তীকালে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে কিন্তু ব্যাখ্যা দেওয়া যায়। কারণ বামার যখন সেই টেস্ট করেছিল তখন অরবিটাল সম্পর্কে আমাদের একটাই কনসেপ্ট ছিল যে সেখানে শুধুমাত্র কক্ষপথ আছে, যেটা বামার ব্যাখ্যা করেছিল যে লাল কালার পাওয়া যাচ্ছে যখন ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ব্যাক করছে, তখন রেড বা এইচ আলফা তৈরি হয়, যখন 4 নম্বর থেকে 2 নম্বরে ব্যাক করছে তখন এইচ বিটা,
যখন 5 নম্বর থেকে 2 নম্বরে ব্যাক করছে তখন এইচ গামা, যখন 6 নম্বর থেকে 2 নম্বরে ব্যাক করছে তখন এইচ ডেল্টা বা ভায়োলেট কালার তৈরি হয়। কিন্তু সেই টাইমে কি ছিল, সেগুলোকে আমরা লাইন স্পেকট্রা বলতাম। আর জিম্যান কি বলছে যে না, অ্যাটমিক স্পেকট্রা ইজ ফাইন স্পেকট্রা, বা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় আরও বিভক্ত হয়ে যাচ্ছে। তার কারণ ব্যাখ্যা করতেই কিন্তু এই অ্যাটমের মধ্যে উপকক্ষ, কক্ষক এইসব আমাদের খুঁজতে হয়েছিল। ঠিক আছে, তো দেখো তাহলে জিম্যান ইফেক্ট আমাদের ঠিকঠাক মতো ব্যাখ্যা হয়ে যায় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। নেক্সট আমাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান অরবিটাল। একটি অরবিটালে এই যে আমরা একটা বক্স দিচ্ছি, এই বক্সে হাইয়েস্ট দুটো ইলেকট্রন থাকতে পারে। কয়টি? হাইয়েস্ট দুটো ইলেকট্রন। এই একটি ইলেকট্রনকে এইভাবে লিখবো, আর একটি ইলেকট্রনকে এইভাবে লিখবো। তাহলে কোনো একটি বক্স বা কোনো একটি অরবিটাল, যেমন ধরো প্রত্যেকের বাড়িতে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে হাইয়েস্ট আমরা ধরে নেব যে দুজন করে থাকবে, হাজব্যান্ড ওয়াইফ থাকবে, দুজন করে একটি ঘরে দুজন থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, ধরো এরকম আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টি অরবিটাল আছে, একটি, দুটি, তিনটি। তো যার জন্য প্রথমটাতে আমাদের থাকতে পারে একটি, আরেকটা, একটি, আরেকটা, একটি, আরেকটা। অর্থাৎ হাইয়েস্ট প্রত্যেকটা অরবিটালে হাইয়েস্ট, প্রতিটি অরবিটালে হাইয়েস্ট দুটি ইলেকট্রন থাকতে পারে। মাথায় রাখতে হবে কিন্তু, এটা থাকতে পারে হাইয়েস্ট দুটি ইলেকট্রন। একটিও থাকতে পারে, নাও থাকতে পারে, ঘর ফাঁকা থাকতে পারে, ঠিক আছে, বা একজন থাকতে পারে ঘরে, বা দুজন থাকতে পারে ঘরে, কিন্তু তিনজন থাকবে না। একটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকবে না। দেখো তাহলে আমরা এই ক্ষেত্রে এবার আমরা হিসাব করছি। দেখো টোটাল নাম্বার অফ সাবসেল, যে কতগুলো সাবসেল আছে, কতগুলো অরবিটালস আছে কিসে, n = 4 এ। খুব ইম্পর্টেন্ট এটা, এটা যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু পুরো ব্যাপারটা তোমরা বুঝে গেছো, বুঝতে পারবে। ঠিক আছে, দেখো যেখানে n = 4, যেখানে n = 4 সেখানে l এর ভ্যালু কি হবে বলো? আমরা কি জানি, l এর ভ্যালু হলো 0 থেকে n-1 পর্যন্ত, তাই তো? তাহলে দেখো এটা কত হচ্ছে, 0 থেকে 4-1 পর্যন্ত, মানে কত হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত মানে কি, 0 থেকে 3 পর্যন্ত মানে 0, 1, 2, 3, তাই তো? 0, 1, 2, 3, অর্থাৎ 4 নম্বর কক্ষপথে আমরা উপকক্ষ পাচ্ছি। উপকক্ষ সমান 4টি, এবং কি কি, 0 হলে S, 1 হলে P, 2 হলে D, আর 3 হলে F। দেখো আমরা এবার তো উপকক্ষ আমরা পেয়ে গেলাম, তো এবার আমরা দেখব অরবিটালস। আমরা একটু আগে হিসাব করে আসলাম অরবিটালসের। দেখো S উপকক্ষে একটি মাত্রই অরবিটালস থাকে, তাই না? এটা একটি থাকে। P উপকক্ষে কয়টি থাকে? P এর মান 1, দেখো L এর মান 1, L এর মান 1 হলে কত, -1, 0, +1, অর্থাৎ সেই ক্ষেত্রে 3টি অরবিটালস। D এর ক্ষেত্রে দেখলাম 5টি, F এর ক্ষেত্রে দেখলাম 7টি। তাহলে টোটাল আমাদের অরবিটালস কত হলো, 7, 5, 12, 12, 3, 15, 1, 16। অর্থাৎ n = 4 এ আমাদের উপকক্ষ সেম সংখ্যক 4 সংখ্যক 4টিই থাকছে। আর অরবিটালস কতগুলো হচ্ছে, অরবিটালস হচ্ছে n² সংখ্যক, অর্থাৎ কত, 4² মানে কত, 16টি। দেখো 16টির হিসাব আমি এখানে করে দিলাম। তাহলে দেখো, তাহলে n = 4 এ আমরা কতগুলো সাবসেল থাকবে, আমি বারবার করে বলছি, যত নাম্বার কক্ষপথ ঠিক ততগুলোই উপকক্ষ, ঠিক আছে। আর অরবিটালস কি হবে, n²। তো n² তো আমরা সূত্র আমরা কখনো ভুলে গেলে আমরা এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন এস এর মধ্যে একটি মাত্রই কি থাকবে, কক্ষক বা অরবিটাল। পি এর মধ্যে 3টি, হিসাব আমি আগেই করে দিলাম। ডি এর মধ্যে 5টি, এফ এর মধ্যে 7টি। এবার দেখো লাস্ট আমাদের কি আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার। আমাদের লাস্ট কোয়ান্টাম নাম্বার স্পিন। দেখো স্পিন মানে হলো ঘূর্ণন। স্পিন মানে কি, স্পিন মানে হলো ঘূর্ণন। দেখো ঘূর্ণন দু রকমের হয়, একটি ক্লকওয়াইজ আর একটি অ্যান্টি ক্লকওয়াইজ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেটা করা আছে, প্রথমটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ,
এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কীরকম? ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। তো দেখো এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, এই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো আমরা এসের সাহায্যে কি করব? এসের সাহায্যে আমরা ইলেকট্রনগুলির ঘূর্ণন আমরা চেক করব যে এস আমাদের ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঠিক আছে, তো দেখো যদি ক্লকওয়াইজ ঘোরে, ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে এস এর মান হবে যে কোনো একটা মান তোমরা নিতে পারো, কোনো প্রবলেম নেই। একটা -½ নিতে পারো অথবা +½ নিতে পারো, কিন্তু যে কোনো একটাকে তোমরা ফিক্সড করতে হবে যে একটাকে যদি ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজটাকে যদি +½ নাও, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেটাকে কিন্তু -½ নিতে হবে। তো প্রথমে যেটা ধরবে সেটা -½ হলেও হবে +½ হলেও হবে, এটা কোনো ফ্যাক্টর না, প্রথমটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ হলেও তোমরা তাই নিতে পারো, +½ নিতে পারো, -½ নিতে পারো, কারো কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ক্লকওয়াইজকে তোমরা +½ ধরো, তাহলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজকে তোমাদের -½ ধরতে হবে। ঠিক আছে, ক্লকওয়াইজকে যদি এরকম ধরো, একটা ইলেকট্রনের ঘূর্ণন যদি এরকম হয়, তাহলে অপরটির ঘূর্ণন তোমরা এরকম দেবে। ঠিক আছে, তাহলে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বারও হয়ে গেল। এবার চলে আসছি খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার হিসাব, যেটা আমরা ছোটোবেলা থেকে আমরা করতাম, যে 1 নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, 2 নম্বর কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, 3 নম্বর কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে, 4 নম্বর কক্ষপথে 32টি ইলেকট্রন থাকে। 2n² এর ফর্মুলা দিয়ে আমরা ছোটোবেলা থেকে করছি। এবার আমরা তার এক্স্যাক্ট হিসেব করব যে কোথায় কোথায় থাকে। দেখো আমি প্রথমেই এখানে কি নিচ্ছি, n = 4 নিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে কি করেছি হেডিং, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন n = 4। 4 নম্বর কক্ষপথে টোটাল ইলেকট্রন আমরা চেক করব বাই কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। দেখো আমরা সূত্র কি, 2n² = 2 × 4² = 32, সবাই জানে এটা। তো এবার আমরা দেখব যে কোথায় কোথায় থাকে। দেখো n এর মান যদি 4 হয়, তাহলে l এর মান কি কি হবে? l এর মান হবে 0, l এর মান হবে 1, l এর মান হবে 2, l এর মান হবে 3, কারণ আমরা জানি l এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। নেক্সট, 0-র ক্ষেত্রে m এর মান কি হয়? -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, -0 থেকে 0 হয়ে 0 মানে 0, আলটিমেট 0। এবার একটি মাত্র অরবিটাল আছে s উপকক্ষে, তো একটি অরবিটালে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। তার কি হবে, একটির হবে +½ অপরটির হবে -½ তাই তো? তাহলে টোটাল ইলেকট্রন কতগুলো হলো? 2টি। আচ্ছা নেক্সট, l এর মান 1 হলে 1 মানে কি? p উপকক্ষ, আর 0 মানে কি ছিল? s উপকক্ষ। আচ্ছা, তো 1 হলে কি কি মান হবে? m এর মান কি হবে? -1, 0, +1। তো সেই ক্ষেত্রে আমাদের কি কয়টা অরবিটাল দেখতে পাচ্ছি? 1টা 2টা 3টা। তো 3টা অরবিটালে কি হবে? হাইয়েস্ট 2টি করে ইলেকট্রন থাকতে পারে, যার মান হবে একটা +½ একটা হবে -½ তাহলে আমরা কি করব? 3 × +−½ তাই না? প্রত্যেকটা অরবিটালে একটা থাকবে +½ একটা থাকবে -½ +½ +½ +½ তাহলে কতগুলো হচ্ছে? ওই জন্য আমি 3 × করে দিয়েছি। তাহলে টোটাল হচ্ছে 6টি ইলেকট্রন। দেখো l এর মান যদি 2 হয়, তাহলে m এর মান কি হবে? -2, -1, 0, +1, +2। তাহলে টোটাল অরবিটাল কত হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ d উপকক্ষে 5টি অরবিটাল থাকে। তাহলে প্রত্যেকটা অরবিটালে হাইয়েস্ট 2টি করে ইলেকট্রন থাকবে, তাহলে 5 × +−½ তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতগুলো? 10টি তাই তো? আচ্ছা, এবার 3 নম্বর, মানে l এর মান যদি 3 হয়, তাহলে কোন উপকক্ষ হয়? f উপকক্ষ। f উপকক্ষের ক্ষেত্রে আমাদের m এর মান কি হবে? -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি 7টি আমাদের অরবিটাল হয়েছে। প্রত্যেকটা অরবিটালে হাইয়েস্ট 2টি করে ইলেকট্রন থাকতে পারে, প্রত্যেকটা অরবিটালে হাইয়েস্ট 2টি করে, তাহলে 7 × +½ তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে? টোটাল 14। তাহলে আমাদের 3f মানে f এ আমাদের f উপকক্ষে আমাদের 14টা ইলেকট্রন থাকতে পারে, d উপকক্ষে 10টি, p উপকক্ষে 6টি,
আর এস উপকক্ষে 2টি হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো সবগুলোর যোগ করছি আমি, 2 আর 6 18, 18 আর 10 সরি 2 আর 6 8, 8 আর 10 18, 18 আর 14 32। অর্থাৎ আমরা ছোটোবেলায় যে হিসেব করে বের করতাম 32টি বা আমরা মুখস্থ করে নিয়েছিলাম, সেটাই কিন্তু আজকে আমরা হিসেব করে নিলাম যে কোন উপকক্ষে কোন কক্ষপথে সেই ইলেকট্রনগুলো থাকবে। তাই তো? বুঝে গেছো? তোমরা অবশ্যই একটি বাড়ি থেকে এরকম একটা হোমওয়ার্ক করে নেবে, আমি বলে দিচ্ছি, তোমরা চেক করবে। সেম জিনিস, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, তোমরা চেক করবে এইভাবে, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন n equal to 3 বাই কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারসের সাহায্যে ঠিক এই টেবিলটা করবে, এই টেবিলটা করে তোমরা সেখানে বসাবে। ঠিক আছে? চলো এবার দেখো, লাস্ট আমরা একদম আমাদের কোয়ান্টাম নাম্বার আমরা শিখে গেছি। ফাইনালি আরেকবার আমি বলে দিচ্ছি, কোয়ান্টাম নাম্বার হচ্ছে ইলেকট্রনকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। তো 4টি কোয়ান্টাম নাম্বার আছে: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা শেল বা কক্ষপথের ধারণা পাই, অ্যাজিমিউথালের সাহায্যে আমরা উপকক্ষের, ম্যাগনেটিকের সাহায্যে আমরা অরবিটালের, আর স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে যে আমরা ইলেকট্রনগুলো কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটা আমরা পাই। দেখো এবার আমরা দুটো কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভ করে আজকের মতো ক্লাসটা শেষ করে দেব। তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা, যদি তোমাদের খুব কাজের হয়, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে যে এরপরে আর কোন টপিক তোমরা ঠিক এইভাবে শিখতে চাও, আমি কিন্তু তার উপরে তাহলে তোমাদেরকে ক্লাস নেব। ঠিক আছে? তো দেখো, আমি নিট 2009-এ একটা কোশ্চেন এসেছে, সেটা আমি এখানে চুজ করেছি। দেখো বলছে এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট পারমিসিবল অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম। যে কোনটা এদের মধ্যে ঠিক নয়, সঠিক নয়, কোনটা নট কারেক্ট, নট কারেক্ট, কোনটা ঠিক নয়। হ্যাঁ, দেখ আমি প্রথমটা চেক করছি। n ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে l এর মান কী হবে তোমরা বলো? n ইকুয়াল টু 5 হলে l ইকুয়াল টু কী হবে? 0 1 2 3 4 এই পর্যন্ত হবে। তো দেখো তার মধ্যে l এর মান 3 দিয়েছে, দ্যাট মিন্স ঠিক আছে। m এর মান 3 যদি হয়, l এর মান যদি 3 হয়, তাহলে m এর মান কী হবে আমাদের? -3 -2 -1 0 +1 +2 +3, তার মানে 0 হচ্ছে এখানে, তো এটা ঠিক আছে। আর এস এর মান কি দিয়েছে? +12। একটি ইলেকট্রনের প্রথম মানটা +12 বা -12 কোনো ফ্যাক্টর না, তার মানে আমাদের এটা দেওয়া আছে ঠিক। তারপরে তো দেখো এখানে কি দেওয়া আছে, n এর মান 3 যদি হয়, তাহলে l এর মান কি হবে তোমরা বলো? 0 থেকে 3 - 1 মানে 2 পর্যন্ত, তাহলে 0 1 2, দেখো l এর মান 2, ঠিক আছে এই পর্যন্ত। কিন্তু l এর মান যদি 2 হয়, তাহলে আমাদের m এর মান কি হবে? -2 -1 0 +1 +2। কিন্তু দেখো এই ক্ষেত্রে m এর মান দেওয়া আছে -3, তাহলে কি এটা কি ঠিক করা আছে না ভুল করা আছে? এটা আমাদের ভুল আছে, কারণ l এর মান 2 হলে, l এর মান 2 হলে m এর মান কি হবে? m এর মান হবে -2 -1 0 +1 +2, অর্থাৎ এটাই আমাদের ভুল করা আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? এটা, কারণ এটাই আমাদের ভুল। ওটাই বলছে যে কোন অ্যারেঞ্জমেন্টটা পারমিসিবল নয়। তাহলে আমাদের উত্তর পেয়ে গেছি আমরা, বি নম্বর অপশন হবে। তাহলে দেখো এত সহজ কিন্তু আমাদের কোশ্চেন কোয়ান্টাম নাম্বার থেকে আসে। দেখো লাস্ট একটা কোশ্চেন, এখানে এটা মেন্সে এসেছিল, জেই মেন্সে 2012-তে। কি বলছে? দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জাস্ট একটু আগেই তোমাদের শেখালাম। সেটা সূত্র কি? সেটা হলো mvr ইকুয়াল টু √l ইন্টু l প্লাস 1 ইন্টু h/2π। ওকে, দেখো বলছে পি ইলেকট্রনের ক্ষেত্রে, পি, তো পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত? পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু 1, তাই তো? তাহলে এবার তোমরা এখানে 1 এর মান বসিয়ে, তাহলে mvr ইকুয়াল টু কী হবে? mvr ইকুয়াল টু √1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু h/2π। কত হচ্ছে? √2।
তাহলে আমাদের কি হচ্ছে, এটা মানে √2h/2 সমান কত, √2কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি হবে, h/√2 তাহলে এটাই আমাদের উত্তর হবে। তাহলে কোন কোন অপশানটা হবে, h/√2 অর্থাৎ প্রথম অপশানটাই আমাদের কারেক্ট উত্তর হবে। তো দেখো এই ধরনের সহজ সহজ কোশ্চেন আমরা কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে। তো এই জন্য আমাদের কি করতে হবে, পুরো কনসেপ্টটা আমাদের ঠিক রাখতে হবে। আমি আবার বলছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, আর তোমাদের কোন কোন টপিকগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমি অবশ্যই সেই ভিডিওগুলো করে তোমাদের কাছে রাখবো, তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ আ লট। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পেরেছো কি না কমেন্টের সাহায্যে জানাবে আমাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।